মা, তিনি কি শুধুই জন্মদাত্রী, নাকি আসলে মা বলতে তাকেই বোঝায় যিনি আমাদের ভালোবাসেন, ভরসা দেন, আগলে রাখেন? আসলে জীবনের সব গল্প তো একই ছকে বাঁধা হয় না, কিছু ব্যতিক্রমী গল্পও থাকে। আজকে আমাদের মাতৃবৎসলের আড্ডায় সেরকমই এক অসাধারণ ব্যক্তিত্বকে পেয়ে গেছি, যিনি একজন আর্লি চাইল্ডহুড এডুকেটর এবং প্রি স্কুলের কর্ণধার। তিনি হলেন মিসেস ঝুমকি মুখার্জি। তিনি বহু বছর ধরে শত শত সন্তানের বেড়ে ওঠা এবং পথ চলার সঙ্গী হয়েছেন, এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার পিছনে তার রয়েছে নিরলস পরিশ্রম, ভালোবাসা, ধৈর্য। আসলে রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসা আর যত্নের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হাজারো সন্তানের মা। কিন্তু তার নিজেরও একটি সন্তান আছে। আজকে আমরা দুজনকেই পেয়ে গেছি। আগে ওদের সাথে একটু আলাপ সেরে নিই। তোমাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের মাতৃবৎসল অনুষ্ঠানে। যদিও আজকে আমাদের আড্ডাটা কিন্তু একেবারেই ইনফর্মাল, কোনো ফর্মালিটি থাকবে না, তাই আমি প্রথমেই কিন্তু তুমিতে চলে এসেছি। একদম একদম ঠিক আছে না? একদম। আজকে আমরা ঝুমকিদির কাছ থেকে যেরকম তার পরিবারের গল্প, মানে তার ছেলের গল্প শুনবো, সেরকম তার স্কুলের গল্পও শুনবো। আর তার ছেলেকেও, মানে তার ছেলের কাছ থেকেও আমি তার মায়ের গল্প শুনবো। আর আজকের আড্ডাটা তো একেবারে নির্ভেজাল আড্ডা, তাই কিন্তু কোনো লুকোচুরি থাকবে না। আজকে কিন্তু তুমি মায়ের সম্পর্কে একটু নালিশও করতে পারো, মানে মায়ের সম্পর্কে বলবে, আর একটু যদি তোমার কোনো নালিশ থাকে সেটাও বলতে পারো, আমরা সব কিছু শুনবো। তার আগে জানি তোমার নামটা কি, সেটা একটু বলো আমার দর্শক বন্ধুদের। আমি আরিয়ান, আর আমি এখন বোস ইনস্টিটিউটে মাস্টার্স ইন্টিগ্রেটেড মাস্টার্স পিএইচডি করছি। আর তাছাড়া আমার বই পড়তেও ভাল লাগে। আর আই থিঙ্ক প্রত্যেকটা বাঙালি বাচ্চারই রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা রকমের ফ্যাসিনেশন। সো মানে রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের গল্প পড়া, গান শোনা, চর্চা করা, তো বই পড়তে আমার খুবই ভালো লাগে আর গান শুনতে ভালো লাগে। আচ্ছা, মানে তুমি কি নিজে গান শেখো? না, শিখি না, বাট চেষ্টা করি একটু একটু করার, আচ্ছা, বাট পারবো না। বাট হ্যাঁ, সো ওটাই মানে ভালো লাগে শুনতে। শুনতে ভালো হ্যাঁ। লাগে। তুমি মায়ের সম্পর্কে কি বলবে, মানে তোমাকে যদি বলি মা, এই একটা শব্দে তোমার প্রথমেই কি মনে হবে? আই থিঙ্ক সব থেকে সহজভাবে বলতে গেলে মায়ের সাথে হোম ইজ দ্য অনলি ওয়ার্ড দ্যাট আই ক্যান অ্যাসোসিয়েট ইট উইথ। মানে আই থিঙ্ক ওটা সব কটা এরিয়াকে কভার করে, যে মা বলতে আমি হোম বুঝি। সো হ্যাঁ, মানে একটা শব্দে তো আর ডেসক্রাইব করা যায় না। একদমই তাই। আমি একটু আগে আপনাদের বললাম, মা মানেই হচ্ছে ভরসা, ভালোবাসার জায়গা আর আগলে রাখার জায়গা। এবার আমি একটু ঝুমকিদের কাছে আসছি। তুমি তো ভীষণ ব্যস্ত সব সময়, এটা তো বহুদিন থেকে। তো ও যখন ছোট ছিল তখন তুমি এই দুটো দিক ঘরে বাইরে কিভাবে সামলেছো? অ্যাকচুয়ালি দেখো, ছোট থেকেই তো আমি ও যখন ছোট তখন থেকে আমি ভীষণ প্রফেশনালি বিজি থাকতাম। আমি ছোট থেকেই এই স্কুল সেক্টরটাতেই রয়েছি, কিন্তু প্যারালালি আমি ওকে এটা বুঝতে দিইনি যে তোমার মা বিজি আছে মানে তুমি নেগলেক্টেড। এটা আমি সবার আগে প্রায়োরিটাইজ করেছি। কেননা একটা বাচ্চার, যেটা আমি বিলিভ করি, যে তার 2 বছর বয়স থেকে যখন তার ব্রেন আস্তে আস্তে ম্যাচিউরের দিকে যাচ্ছে, 2 বছর থেকে 8 বছর, এটা হচ্ছে ম্যাজিক উইন্ডো ফর এভরি চাইল্ড। ওই টাইমটাই হচ্ছে একটা প্যারেন্টসদের গোল্ডেন টাইম তার বাচ্চাকে দেওয়ার। আফটার দ্যাট তার মধ্যে অনেক চেঞ্জেস আসে, অ্যাডোলেসেন্স আসে, আরও ডিফারেন্ট টাইপের চেঞ্জেস আসে। কিন্তু আমি কি যেটা করেছিলাম, যেটা আমি ফিল করতাম, যে আমার এই 8 বছরটা আমার ক্ষেত্রে যেমন ভীষণ ভাইটাল, আমার ছেলেকে তৈরি করার ক্ষেত্রেও ভীষণ ভাইটাল। আমি যদি এই 8 বছরটা আমার কাজের সাথে সাথে খুব প্যারালালি যদি ওকে টাইম দিই, যেমন আমি বাড়িতে ঢুকে 6টার পরে আমি আমার প্রফেশনাল ফিল্ডটা দেখতাম না, তখন আমার পুরো টাইমটাই আমার ছেলের জন্য ছিল। আমার ফোন সুইচ অফ থাকতো, আমি কোনো রকম প্রফেশনাল কমিউনিকেট করতাম না, এবং এইটা আমি বরাবর মেনটেন করেছি টিল ও যতদিন না বুঝেছে যে হ্যাঁ, আমার মা একটা প্রফেশনের সাথে অ্যাটাচড এবং সেখানে তাকে সময় দিতে হবে। যখন সে এই ম্যাচুরিটিটা বুঝে গেল না, ও বুঝতে পারলো যে আমার মায়ের দুটো পার্ট আছে লাইফের।
একটা হচ্ছে প্রফেশনাল ফিল্ড, আরেকটা হচ্ছে তার ফ্যামিলি। প্রফেশনাল ফিল্ডে মর্নিংয়ে যখন ও স্কুলে বেরিয়ে যেত, আমিও বেরিয়ে যেতাম। এমনও হয়েছে মানে আমার স্কেডিউলে ও স্কুলে বেরোনোর আগে আমাকে বেরোতে হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে ওকে আলাদা করে এক্সপ্লেন করতে হয়নি, যেহেতু আমি ওই 8খানা বছর ওর পেছনে ভীষণ রকমভাবে ইনভেস্ট করেছি। মানে আমি এটা ওয়ার্ডটা ইউজ করছি, ইনভেস্ট করা। মানে খুব সুন্দরভাবে তুমি ব্যালেন্স করেছো। এক্স্যাক্টলি তাই, সেটা ভীষণ দরকার এবং প্রত্যেকটা প্যারেন্টসের এটা বোঝা দরকার। কারণ এই 8 বছরটাই ভাইটাল একটা বাচ্চার নেক্সট 80 বছর তৈরি করার। আমরা আগে ছোটবেলায় বলতাম যে বাচ্চারা বড় হয়ে গিয়ে ঠিক হবে, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। বাচ্চাদেরকে ছোট থেকেই ডিসিপ্লিন শেখাতে হয়, ছোট থেকেই লাইফ স্কিল শেখাতে হয়, তবেই সে সেটা একটা পরিণত বয়সে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে। তো আমি ওকে মানে এই টাইমটা সেইভাবেই ব্যালেন্স করাতে ও সারা জীবনই স্কুলে ফার্স্ট হয়েছে, কিন্তু আমি কোনো দিন ওর স্কুলের একটা পিটিএমও অ্যাটেন্ড করিনি বা ওর ক্লাস টিচারের সাথেও কোনো দিন মিট করিনি। টিল প্রেসিডেন্সিতেও তাই, ও স্কুলের ওর সেন্ট জোন্স থেকেও পাস আউট, সেখানকার ও টপার। প্রেসিডেন্সিতেও তাই, এখন বসে আছে। বাট সামহাও আমার কোথাও মনে হয় যে আমি না থাকলেও বা আমার প্রেজেন্সটা ইনভিজিবলি ওর কাছে সবসময় ক্যারি ফরওয়ার্ড করবে। আচ্ছা, মানে তোমার এই যে তুমি ওকে সময় দিতে পারোনি, এর মধ্যে সময় দিতে পারিনি ঠিক না, মানে আমি খুব প্র্যাকটিক্যালি খুব ক্যালকুলেটিভ ওয়েতে সময় দিয়েছি, যে সময়টা ওর ভীষণ দরকার ছিল। একটা বাচ্চা স্কুল থেকে যখন বাড়ি আসে, সে শুধুমাত্রই ব্যাগ ভর্তি বই খাতা নিয়ে আসে না, সে আসে অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক লুকোনো কি বলবো মানসিক চাপ নিয়ে। সুতরাং সে স্কুল থেকে ঢুকেই কিন্তু আরেকটা টিচারকে চায় না যে বলে যে আজকে তোমার হোমওয়ার্ক হয়েছে, আজকে তুমি ক্লাসে কত মার্কস পেয়েছো, বা তোমার টিচার কি বললো। সে চায় একজন শ্রোতা। আমি সেই শ্রোতাটা ছিলাম। তুমি সেই জায়গাটা, আমি সেই জায়গাটা, কারণ আমি ছোট থেকেই মানে আমি আমার প্রফেশনাল ফিল্ডে আমি এত বাচ্চাকে ডিল করেছি, আমি বুঝতে ফার্স্ট আমি চেষ্টা করেছি বাচ্চার নিডসটা বোঝার। আমি যদি একবার তার নিডসটা বুঝে যাই, তাকে তার মতো করে তৈরি করা যায়। ঠিক আছে, যে ভালোবাসা, যে শাসনের মধ্যে নট ভালোবাসা, সম্পর্ক নেই, সেই শাসনটা বিকাম আ পানিশমেন্ট ফর আ চাইল্ড। বাচ্চা তার কথাই শোনে যে তাকে ভালোবাসে, কিন্তু যেখানে সে মনে করে যে তার আবেগ বা অনুভূতিটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু সে কোনো মতেই তাকে তার সেই জায়গাটাকে রিলেট করতে পারবে না। আর আমি সেই জায়গাটাকে চেষ্টা করেছি একবার যতটা আমার পসিবল দেওয়ার, যার জন্য কি ও কোনোদিন আমাকে কমপ্লেন করেনি এইটা বলে যে তুমি, আমার প্রত্যেকটা বন্ধুর বাবা মা স্কুলের পরে নিতে এসেছে, টিচারের সাথে কথা বলেছে, তুমি তো কোনোদিন স্কুলে আসোনি, দো হি ওয়াজ দ্য ফার্স্ট বয় অফ আ স্কুল, কিন্তু ও কোনোদিন কমপ্লেন করেনি। ও বুঝতে পেরেছে বা আমি কোথাও বোঝাতে পেরেছি ওকে, তোমার আর ওর মধ্যে সেই বন্ডিংটা, এক্স্যাক্টলি বন্ধুত্ব, হ্যাঁ সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ দরকার ছিল। আর আমি বিফোর কারেকশন আগে কানেক্ট করেছি ওর সাথে ইন এভরি অ্যাসপেক্ট। এখনো সেটা শুধুমাত্র চাইল্ডহুড না, প্রি টিনেজারে, এখন তো হি ইজ কোয়াইট গ্রোয়িং, রাইট? ওকে, এখন ও আমার টিচার টু সাম এক্সটেন্ট। ওকে, তো সেই হিসেবে যার জন্য কি মানে ওকে আমার তৈরি করাটাই একটা অন্য রকম চিন্তা ভাবনা নিয়ে, যার জন্য আজকে যখন আমি কোনো প্যারেন্টসকে গাইড করি বা আমি যখন অ্যাজ আ হেড হিসেবে একটা স্কুল রান করছি, আমি বলতে পারবো এক্সাম্পল দিয়ে আমার ছেলেকে কিন্তু আমি সেইভাবেই তৈরি করেছি। আমি যে এক্সপিরিয়েন্সের কথা তাদের সাথে শেয়ার করব, সেটা প্র্যাকটিক্যালি আমি নিজে করেছি, তোমার লাইফের এক্সপেরিয়েন্স তুমি শেয়ার এবং করতে পারো, সেটা আমি পেয়েছি, সেটার রেজাল্ট। সুতরাং আমি যে গাইডলাইনটা সবাইকে দিই, সেটা কোনোভাবেই একটা অ্যান্টিসিপেশন বা একটা মানে একটা মানে ধারণার মতো করে নয়, দ্যাটস এ রিয়েল ফ্যাক্ট। আমি এক্স্যাক্টলি রিয়েল ফ্যাক্টের ওপরে আমি গাইডলাইন দিই। তো তোমার এই ছেলেকে বড় করার পিছনে মানে যতটা পথ তুমি পেরিয়েছো, কোন বয়সটা তোমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং বলে মনে হয়েছিল? যখন মানে ধরুন স্কুল থেকে কলেজে উঠেছে, মানে স্কুল থেকে কলেজে উঠবে, ওই যে পিরিয়ডটা 11-12, রাইট? এটা সাডেন চেঞ্জেস একটা বাচ্চার লাইফে আসে বোর্ড এক্সাম দেওয়ার পরে, রাইট? ওকে, ওই টাইমটা আমার মনে হয়েছে যে খুব ক্রুশিয়াল ফর এভরি চাইল্ড, রাইট? তখন বডিরও অনেক চেঞ্জেস হয়, হরমোন, নট অনলি মেন্টাল চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেসও আসে।
রাইট ওকে, একদমই ঠিক। সেই জায়গাটাতে খুব ক্রুশিয়াল, সেই জায়গাটাকে হ্যান্ডেল করাটা খুব দরকার প্রত্যেকটা প্যারেন্টসের। বন্ধুর মতো করে মিশতে হবে, একটা বাচ্চাকে আগে বুঝতে হবে, আগে তার কথা শুনতে হবে, তবে তাকে শেখাতে হবে। মানে তুমি বন্ধুত্বের হাতটা সেই ছোটবেলা থেকে যে বাড়িয়ে একদম দিয়েছিলে, একদম এখনো আছে। সেইটাই, আমি মানে সেই সব বন্ডিংটাই জায়গাতেই বলি যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হুম। হি আমি ইজ ওর মাই কাছেও বেস্ট আসবো। ফ্রেন্ড। তোমার মায়ের সম্পর্কে কি, মানে মা তোমার কাছে কতটা বন্ধুত্বপূর্ণ, মানে মা তোমার কাছে কতটা বন্ধু বলে মনে হয়? মায়ের সাথে আমার মনে হয় যে আমার যা সম্পর্ক অনেকটাই, যেরকম দ্য ওয়ে শি ওয়াজ ডিসক্রাইবিং, অনেকটাই বন্ধুত্বের মতো করে। লাইক অনেককেই আমি এখন শুনি যে মানে এখন এই বয়সে এসে, লাইক আই এম 23 নাও, সো একটা সর্ট অফ ডিস্টেন্স থাকে বাবা মাদের সাথে, যে কোনটা বলতে পারবো কোনটা বলতে পারবো না। বাট আমার মনে হয় যে মায়ের সাথে সব কিছুই খুব ফ্রিলি কথা বলতে পারি। এটাতে দো দেয়ার ইজ এ জেনারেশন গ্যাপ অফকোর্স, বাট বেটারভাবে মাকে বোঝাতে পারি। হয়তো কয়েকটা জিনিস হয় যে বিকজ অফ দিস জেনারেশন গ্যাপ বুঝতে পারছে না, বাট সেটা মা খুব আন্ডারস্ট্যান্ডিংভাবে নিজে বোঝার চেষ্টা করে। সো দেয়ার ইজ দ্যাট এফর্ট যে হ্যাঁ মানে তুমি যেটা বলছো সেইটা আমি নিজের মতো করে বোঝার চেষ্টা করবো, তোমাকে আমি নিজের মতো করে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। মানে So- এই নয় যে মা যেটা বলছে সেটা হ্যাঁ, না একেবারে কখনোই সেটা না যে শুনতে হবে, কিন্তু Right. তোমার মতো করে তুমি সেটা চলবে, এটা Right. খুব দরকার আছে। রাইট, সেই ইন্ডিপেন্ডেন্সটা বা সেই লিবার্টিটা বা সেটা সেই তোমার মা সেন্স অফ তোমাকে কানেকশনটা, সেটা মা ছোটবেলা থেকেই এনশিওর করেছে যে বা আমি যেটা পড়তে চাই বা আমি যেরকম ভাবে থাকতে চাই সেই লিবার্টিটা আমাকে মা অল থ্রু আউট দিয়েছে। তো সেই ডিস্টেন্সটা কখনো আমি মায়ের সাথে ফিল করিনি। সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং আমার মনে হয়। যে এখানে আমার একটা কথা বলার আছে। দেখো, আমি না ছোট থেকে কোনোদিন ওবিডিয়েন্ট চাইল্ড তৈরি করতে চাইনি যে শুধুমাত্রই ইয়েস ইয়েস বলবে। আমি চেয়েছি একজন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং চাইল্ড রেজ করা, যে আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস বিহাইন্ড কি আছে, রিজনটা। আমি ইনস্ট্রাকশন দিলাম, সে ইয়েস করতেই পারে, কিন্তু আমি এমন একটা চাইল্ড চাইছিলাম তৈরি করতে যে বুঝতে পারবে যে আমি কেন এই ইনস্ট্রাকশনটা দিচ্ছি, কেন ফলো করবো মা, কেন ফলো করব, আমি কেন আজকে ধরো চলার পথে অনেক জায়গায় আমাকে অনেক ইনস্ট্রাকশনও দিতে হয়েছে যে দিস ইজ দ্য রিজন, আমি তোমাকে এটা বারণ করছি করতে, বা এই কারণেই তুমি এটা করলে কিন্তু তার কনসিকুয়েন্স এটা আছে। আমি কোনোদিন ওকে কোনো কিছুতে ডিরেক্টলি না বলিনি, তো কোনো কিছু চাপিয়ে দাও, কোনো কিছু চাপিয়ে দিইনি। তো আমি নিজে থেকেই চেয়েছি যে একটা শুধুমাত্র ওবিডিয়েন্ট না, একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং চাইল্ড তৈরি করবো। মানে অনেক বাবা মারাই মনে করে বাচ্চারা আমার কথা শুনছে না, মানে আমাদের কথা বা শুনছে আমার না। কথা শুনলে মানেই বাচ্চা খুব ভালো। ভালো, হ্যাঁ। এটাও কিন্তু ঠিক না, কেননা আজকে ধরো চলার পথে সারা জীবন তো প্যারেন্টস থাকবে না, তাই সেখানে তার পারফেক্ট রুলসটা কাজ করবে না। তার এই থিঙ্কিং অ্যাবিলিটি, তার ভ্যালুস, তার জাজমেন্টটাই তাকে হেল্প করবে ওই টাফ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য। তাহলে সেটা ট্রেনিং যদি আমি খুব ছোট থেকেই দিয়ে থাকি, তাহলে একটা সার্টেন এজে গিয়ে ও ওইটাতে খুব এক্সপার্ট হয়ে যাবে। ও নিজের ডিসিশনটা নিজেই নিতে পারে। এক্স্যাক্টলি, আমি কতটা ব্যারিয়ার করব, আমি আমার বন্ধুদের সাথে গিয়ে আমি আমার লিমিটটা কোথায় গিয়ে স্টপ করব, সেটা কিন্তু আমাকে ওকে বলে দিতে হবে না সবসময়, ও নিজেই জানবে। কারেক্ট না? আমার সেটাই দরকার, কারণ আমি তো ওকে লং রানের জন্য বড় করছি। আমি তো ওর সারা জীবন ওর পাশে থাকতে পারবো না। আমি কেন, পৃথিবীর কেউ থাকতে পারিনি, আজকে আমার বাবা মাও থাকতে পারেনি, কিন্তু আমার তৈরি করার প্রসেসটা এমন হবে যে ও একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি হিসেবে থাকবে, এবং যেখানেই যাবে না কেন ও নিজেকে সেভ করার মতো ক্যাপাসিটি নিয়ে চলবে, এবং ওর চলার পথটা তাতে অনেক স্মুথ হবে। একদম তাই, অনেক স্মুথ হবে। এটা কিন্তু আমাদের দর্শক ভীষণ বন্ধুদের দরকার। কাছে পৌঁছে দেওয়ার একটা খুব ভালো গাইডলাইন বলে আমার মনে হলো। আজকে এই মাতৃবৎসলের আড্ডায় তুমি তোমার মাকে কি বলতে চাও? হ্যাঁ মানে মায়ের সাথে, মানে মাকে আমি যেটা বলতে চাই যে মা নিজে যেভাবে পুরো সব নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সবটাকে ব্যালেন্স করে, সো দ্যাট ইজ লাইক আ বিগ ইন্সপিরেশন টু মি। অ্যান্ড আমিও যেরকম আমার বন্ধুর সাথে যখন কমিউনিকেট করি, সো দিস ইজ আ বিগ ইন্সপিরেশন টু অল অফ আস, হাউ শি কিপস ব্যালেন্সিং বোথ, যে পার্সোনাল লাইফটাও ঠিকভাবে হ্যান্ডেল করছে, প্রফেশনাল লাইফটাও হ্যান্ডেল করছে। অ্যান্ড মা ইজ লাইক সবসময় কাজ করছে, মানে মা সারাদিন আমি কখনো দেখি না যে লাইক রেস্ট নিচ্ছে বা কিছু, ঠিক আছে। শি ইজ ভেরি প্রফেশনালি ইনভলভড ইন এভরিথিং, বাট শি হ্যাজ নেভার লেট মি আন্ডারস্ট্যান্ড যে মা নেই বা মা ইজ বিজি উইথ হার ওয়ার্ক। মানে আমি যদি বলি যে
এই সময়টা আমার দরকার, সো মা হ্যাজ অলওয়েজ গিভেন মি দ্যাট টাইম। সো দিস ইজ সামথিং ভেরি ইন্সপিরেশনাল। আর আমার মনে হয় যে আমি তো খুবই মানে লেথার্জিকভাবে ফাংশন করি আফটার কলেজ। সো সেই জায়গাটা আমার মায়ের থেকে একটুখানি শেখার, যে কীভাবে সারাটা দিন এনার্জেটিক ওয়েতে সকালে ওঠা থেকে রাত অবধি কীভাবে ফাংশন করা উচিত আর নিজের পুরোটা টাইম ইউটিলাইজ করা উচিত। সো দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ টু লার্ন ফ্রম হার। অ্যান্ড লাইক again a lot of congratulations মা, নতুন মায়ের চ্যানেল, খাপছাড়াতে আসা, সব কিছুই ওভারঅল একটা ভেরি ইন্সপায়ারিং অল টুগেদার। সত্যি তাই, মায়েদের থেকে তো শেখার কোনো শেষ হয় না। আর আমাদের কাছে ছেলেমেয়েরা চিরকাল ছানাই থাকে। তো ঝুমকিদের ছানা যদিও বড় হয়ে গেছে, তার সাথে আড্ডাটা আমাদের শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু শেষ করতে হবে। আরিয়ানের সাথে আবারও কোনো একটা পর্বে আমাদের নিশ্চয়ই দেখা হবে, আমরা আবার জমিয়ে আড্ডা দেবো। তবে আমরা কিন্তু এখানেই পর্বটা শেষ করছি না, ব্রেকের পর ফিরে আসছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ঝুমকিদির সাথে আড্ডা কিন্তু আমাদের চলতে থাকবে। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। নমস্কার, আমি ঝুমকি মুখার্জি, ওনার অফ কিডি ক্লাব স্কুল। আপনার সন্তানের যদি প্রথম পদক্ষেপটা আমার সাথে করতে চান, আমার স্কুলের যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার বেস্ট ডেস্টিনেশন, তাহলে অবশ্যই একবার কিডি ক্লাউড ভিজিট করবেন। এবং প্যারেন্টিংটা যদি একটা জার্নি হিসাবে নিতে চান এবং এটাকে একটা ব্লেসিং হিসাবে মনে করেন, তাহলে পজিটিভলি আমার স্মার্ট স্টার্ট উইথ ঝুমকি চ্যানেলটাকে ফলো করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।
ব্রেকের পর আমরা আবার ফিরে এসেছি মাতৃবৎসলের আড্ডায়। আর ঝুমকিদি আমাদের সঙ্গে আগেও ছিল, এখনও রয়েছে। এবার ঝুমকিদির সাথে আমরা একটু কথা বলবো তার প্রি স্কুল নিয়ে। একদম। তোমার স্কুল সম্পর্কে যদি তুমি একটু বলো। দেখো, আমার স্কুলটা না আমি স্টার্ট করেছিলাম কোভিডের সময়। আচ্ছা। যখন সবাই কোভিডে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে বাড়িতে বসেছিল, আমি ঠিক সেই সময় আমার স্কুলটা ওপেন করেছিলাম। তখন যখন ওপেন করেছিলাম তখন রিসোর্স খুব রেস্ট্রিক্টেড ছিল, প্রচুর চ্যালেঞ্জেস ছিল, আর সব থেকে বড় যেটা ছিল একটা প্রশ্ন, একটা শুধু বলাটা ভুল, প্রচুর প্রশ্ন। চলবে? কেউ কি আসবে? কেউ কি তার বাচ্চাকে দেবে? নতুন স্কুল, সবাই ভাবতো আরে এখন তো সবাই দরজা বন্ধ করে বাড়িতে রয়েছে, আর বাচ্চাদের তো বিশেষত বের সেই করা সময় ভীষণ একেবারেই, রেস্ট্রিক্টেড ছিল, হ্যাঁ। সবারই রেস্ট্রিক্টেড ছিল। তো ইনি নতুন স্কুল ওপেন করছে, কিন্তু ওই যে একটা কথা বলে না, যদি যেখানে তোমার যদি স্বপ্নের বাস্তবতার একটা সঠিক উদ্দেশ্য থাকে, তাহলে তুমি নিশ্চয়ই সেটা একটা কিনারা করতে পারবে। ঠিক সেরকমই আমি যখন প্রথম স্কুল খুললাম তখন 50টা স্টুডেন্ট ছিল, এবং তাদের সবাইকেই আমি অনলাইনে পড়াতাম, এবং শুধুমাত্র অনলাইনে পড়াতাম না, আমি নিজে ভীষণ না কনসেপচুয়াল এডুকেশন পছন্দ করি। মানে শুধুমাত্র বুকিশ এডুকেশনটাকে আমি ফলো করতে চাই না, কেননা এডুকেশনস বিয়ন্ড মার্কস, এডুকেশন বিয়ন্ড বুকস, যেটা আমি মনে করি নিজে পার্সোনালি। তাই। আর বর্তমান দিনে এটা কিন্তু ভীষণ জরুরি। এক্স্যাক্টলি। তো সেই কারণে আমি অনলাইনে ক্লাস করাতাম, অনলাইনেই বাচ্চাদেরকে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস করাতাম, তাদেরকে প্যারেন্টসদের মেসেজ করে দিতাম যে আপনারা এসে মেটেরিয়ালসগুলো নিয়ে নেবেন। আমি মেটেরিয়ালসগুলো নিজের হাতে বানিয়ে দিয়েছি, কারণ আমি কোনো কাজকে না ছোট মনে করি না, কারণ হোয়াট আই ফিল বিং আ লিডার, রাইট? আমি যখন একটা স্কুল স্টার্ট করেছি, লিডারশিপ মানে কিন্তু শুধুমাত্রই পজিশন নয়, ইট ইজ আ সার্ভিস। একদমই তাই, রাইট? আপনার গেটের বাইরে, আজকে আমার দরজার বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে থাকে আমার সাথে দেখা করার জন্য ইন আ ডেইলি বেসিস, কিন্তু আমার মনে হয় সেটা কোথাও লিডারশিপের মাহাত্ম্য নয়। লিডারশিপের মাহাত্ম্য কোথায়? হাউ মেনি পিপল গ্রিউ গাইডেন্স অফ ইউর, মানে আপনার গাইডেন্সে, বিকজ অফ মাই গাইডেন্স কতজন কিছু শিখেছে, কতজন উপকৃত হয়েছে, সেটাই কিন্তু আসল আর লিডারশিপ। সব থেকে বড় কথা, তুমি একদম ছোট ছোট বাচ্চাদের একদম, শেখাচ্ছ, মানে একদম। মায়ের কোল থেকে Exactly right, এসেই একদম। নেমেই বলা যায় তোমার কাছে এক্স্যাক্টলি, আসছে। সেটা তাদের কাছে সেকেন্ড হোম। হুম। আমার কাছে ফার্স্ট হচ্ছে, আমি মনে করি একটা বাচ্চা ফার্স্ট আমার কাছে আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি তাকে পড়াশোনা শেখানো নয়, সে আগে ওই জায়গাটাকে ভালোবাসুক, সে ভালোবাসুক এটা ভেবে যে এটা আমার সেকেন্ড হোম, এবং এখানে আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছি। তার জন্য সবার আগে দরকার তাকে রেসপেক্ট দেওয়া। আমি সেটা সব সময় আমি নিজে বিশ্বাস করি, এবং আমি আমার টিমকেও বলি যে ফার্স্ট গিভ আ রেসপেক্ট টু দ্য চাইল্ড। মানে সে ছোট হলেও তার কিন্তু একটা রেসপেক্ট রয়েছে। Exactly. And then only you can earn a respect from him or her. এটা ভীষণ দরকার। আমরা কিন্তু মাঝে মাঝে এটা ভুলে যাই, ছোট বাচ্চাদেরকে আমরা ভাবি যে ওদের কি, মানে একদম। ওদের উপর সমস্ত কিছু চাপিয়ে দিই, এটা কিন্তু একেবারেই ঠিক একদম নয়। না, কারণ ওরা কিন্তু আপনাকে আপনার কথা শুনে শেখে না, আপনার বিহেভিয়ার দেখে শেখে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা আজকে সব বড়দেরকে জানতে হবে যে শুধুমাত্রই প্রচুর বই কিনে দিলাম, বা খুব ভালো স্কুলে ভর্তি করলাম, বা প্রচুর প্রাইভেট টিউটর দিলাম মানেই আমি আমার ছেলের মায়ের জন্য অনেক কিছু করে ফেলছি, সেটা না। আপনার বিহেভিয়ার, আপনার বাড়ির এনভায়রনমেন্ট যদি ঠিক না হয়, আপনার বাচ্চাকে আপনি যতই ভালো স্কুলে পড়ান না কেন, এন্ড রেজাল্ট কিন্তু জিরো। একদমই তাই। বিকজ হোম ইজ আ ফার্স্ট স্কুল, অ্যান্ড বাড়ির পরিবেশটা হচ্ছে ফার্স্ট ক্লাসরুম। এটা কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসকে বুঝতে হবে। তো সেই কারণে আমার এটাই মনে হয় যে আমি যখন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে স্কুল শুরু করলাম, ফার্স্ট আমার ক্রাইটেরিয়া হচ্ছে আগে বাচ্চা এসে ওই জায়গাটাকে ভালোবাসুক। যখনই সে ভালোবাসবে, যখনই সে আমাদেরকে নিজের মতো করে মনে করবে, তখনই কিন্তু সে আমার সব ইনস্ট্রাকশন ফলো করবে। আমি একটু আগে আমার ছেলের ক্ষেত্রে যেটা বললাম, যে ভালোবাসা ছাড়া শাসন মানে পানিশমেন্ট। একদমই তাই। আর একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, একদম ধরো ছোট বাচ্চারা আসে, অনেকেই প্রথম দিন ভীষণ কান্নাকাটি করে, তো এই কান্নাকাটি করতে করতে তাকে হাসি মুখে ক্লাসে পৌঁছে দেওয়া, এর তো একটা মন্ত্র আছে,
তো সেটা যদি দেখুন, একটু বলেন। বেসিক্যালি বাচ্চারা যেটা কাঁদে সেটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি। হুম, কেননা সে 2 বছর ধরে একটা খুব চেনা পরিচিত গণ্ডির মধ্যে তার 24 আওয়ার্স কাটিয়েছে, কিন্তু যখনই সে স্কুলে গেল, স্কুল হচ্ছে ফার্স্ট স্টেপ একটা ছোট বাচ্চার আউটার ওয়ার্ল্ডে যাওয়ার, রাইট না? তো সেখানে ফার্স্ট হচ্ছে তাকে এমন একটা এনভায়রনমেন্ট দেওয়া যেটা সে ওই জায়গাটাকে সে বাড়িতে পাবে না, এবং সে ফিল করবে তার ওই ভালো লাগার জায়গাটা স্কুলে আসলেই পাওয়া যাবে। আর আমার স্কুলটাকে আমি ঠিক সেইভাবেই তৈরি করেছি। এত রকম আমি ইকুইপমেন্ট দিয়ে স্কুলটাকে সাজিয়ে রেখেছি যে 2 বছরের বাচ্চা যখনই সে স্কুলে ঢুকবে, হ্যাঁ ডেফিনেটলি সে তার মায়ের কোল থেকে আসছে, সেটা তো আমি যেটা ফার্স্টেই তোমাকে বললাম যে একটা সেপারেশন অ্যাংজাইটি কাজ করে, কিন্তু ম্যাক্সিমাম 1 ডে আর ম্যাক্সিমাম 2 ডেজ যখন সে ভাববে যে এখানে আমাকে ভালোবাসা হচ্ছে, এখানে আমার পছন্দের জিনিসটা খেলতে দেওয়ার স্বাধীনতা দেওয়া হচ্ছে, বা আমার জল খাওয়ার ইচ্ছা হলে আমি না বললেও সেটা করে দেওয়া হচ্ছে, তখনই কিন্তু সে মনে করবে যে না, এটা আমার সেকেন্ড হোম, আমাকে পরের দিন আবার এখানেই আসতে হবে। কেননা আজকের সোশ্যাল স্ট্রাকচার আমাদের যেরকম হয়েছে, বাচ্চারা একটা খেলার মাঠ পায় না। একটা আপনি আপনার বাচ্চাকে কতদিন আপনার ফ্রেন্ডসের বাড়িতে নিয়ে যাবেন, বা আপনি কতদিন ওকে আপনার রিলেটিভসের বাড়িতে নিয়ে যাবেন, তাহলে তার চাইল্ডহুডের যে কোয়ালিটি টাইমটা সে কোথায় স্পেন্ড করবে? সেটা কোথায় করবে? স্কুলে। গুড প্রি স্কুল কিন্তু ফোকাস করে ওই কোয়ালিটি টাইমটাকে দেওয়ার। একদমই মানে সেখানে যে শুধুমাত্র পড়াশোনা শেখানো হচ্ছে তা কিন্তু নয়। এক্স্যাক্টলি। দেখুন, প্রি স্কুল না লাইফ স্কিল শেখায়, আর হাই স্কুল চ্যাপ্টার পড়ায়। এটা কিন্তু প্যারেন্টসকে বুঝতে হবে। আপনার বাচ্চা যখন একটা প্রি স্কুল থেকে হাই স্কুলে যাবে, মানে একটা গাছের বীজ বপন হচ্ছে কিন্তু প্রি স্কুলে। এক্স্যাক্টলি সো। কেননা আর ঠিক সেই কারণেই আজকে যদি আপনি রিসার্চ করেন, আপনি দেখবেন পৃথিবীর সব থেকে দামি এবং সব থেকে উন্নত দেশগুলো যেমন জাপান, সাউথ কোরিয়া, তারা কিন্তু সব থেকে বেশি ইনভেস্ট করছে প্রি স্কুলে। কারণ প্রি স্কুলেই কিন্তু ফাউন্ডেশন তৈরি হচ্ছে, যেটা আমরা বলি ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি চাইল্ড টু গ্রো ইন দ্য নেক্সট কামিং ফিউচারে অন আ প্রপার ওয়েতে মুভ করার জন্য। ফাউন্ডেশনে যদি না থাকে, তাহলে তাকে আপনি যতই ভালো স্কুলে দিন না কেন, সে তো ব্যাক বেঞ্চার হয়ে যাবে। একদমই। তার যদি সেই মোটিভেশন, তার মধ্যে যদি সেই ইন্ডিপেন্ডেন্স স্কিলটাই ডেভেলপমেন্ট একদম সেটা যদি না থাকে, তাহলে সে তো সফল মানুষ হবে না। দেখুন, আজকের পৃথিবীতে না, আমি এই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা কথা বলছি, যে আজকের পৃথিবীতে না সফল মানুষের অভাব নেই, কিন্তু ভালো মানুষের অভাব হয়ে যাচ্ছে খুব। মানে শুধু পড়াশোনা শেখাটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। আমি সব সময় সেটাই আমার স্কুলের স্টুডেন্টদেরকে শেখাই, যে ভালো মানুষ হতে হবে, দয়া, সহানুভূতি, আবেগ, অন্যের জন্য চিন্তা করা, এইগুলো কিন্তু তোমাকে আনতে হবেই তোমার ক্যারেক্টারের জন্য। আচ্ছা, তোমার এরকম কোনোদিন ঘটেছে, মানে ধরো তোমার স্টুডেন্টদের মধ্যে কেউ এমন কিছু আচরণ বা এমন কিছু কাজ করেছে যেটা তোমাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলেছে? হ্যাঁ, মানে এরকম আবার দিস মাল্টিপল ইনসিডেন্ট হ্যাপেন, রাইট? রিসেন্টলি মানে যেহেতু আমি খুব বিজি থাকি, আমার রুমে এসে আমার টিচার বললো, ম্যাম একজন স্টুডেন্টস আপনার সাথে দেখা করতে চাইছে। আমি বললাম ইয়েস, কাম ইন। আমাকে একটা সুন্দর গাছের ফুল নিয়ে এসে বলল, ওই ফুলটা ওর প্যারেন্টস এসে বলে গেছে স্কুলে যে ওদের ওই ফুলটা এই ফার্স্ট ওদের বাড়ির বাগানে হয়েছে, এবং বাচ্চাটা দেখে বলেছে যে এটা আমার প্রিন্সিপাল ম্যামকেই দেবো আমি। তো ওইটা আমার কাছে একটা ভীষণ পাওয়া, মানে একটা অন্যরকম একটা ভালোবাসা। এগুলো না প্রাইসলেস গিফট, এগুলো টাকা পয়সা দিয়ে না মানে তুলনা করা যায় না। প্রত্যেকটা ফুলেরই একটা আলাদা ফ্রেগনেন্স আছে, কিন্তু ওই ফ্লাওয়ারের ফ্রেগনেন্সটা আমার কাছে যেন একটা অমূল্য মনে হলো। তার বাচ্চাটার বাগানের তৈরির প্রথম ফুলটা সে মনে করলো তার প্রিন্সিপাল ম্যামকে দেবে, মানে এটা আমার কাছে একটা মানে অন্যরকম গিফট, মানে এটা একটা লাইফ টাইম মেমোরির গিফট একটা। মানে তোমার কি মনে হয়, এই যে আজকালকার বাবা মায়েরা সবসময় মানে নাম্বারের পেছনে ছুটছে, তো এই যে সার্টিফিকেটের পেছনে ছুটছে, তো এইটা বেশি জরুরি নাকি একটা বাচ্চার হাসি? মানে এটা দেখো, মার্কস তো ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বিকজ মার্কস ডিফাইন করে রিপোর্ট কার্ড পারফরমেন্স, মার্কস ডিফাইন করে বাচ্চা কতটা মেমোরাইজ করতে পারছে জিনিসটা, কিন্তু মার্কস সব নয়।
আজকে লাইফে যদি বাচ্চাটার মধ্যে কমিউনিকেশন স্কিলস ডেভেলপ না হয়, সে যদি প্রপার একটা ক্যারেক্টার তার মধ্যে ডেভেলপ না হয়, সে যদি প্রবলেম সলভিং এবিলিটিটাই না জানে, তাহলে সে কিন্তু কোনো জায়গায় গিয়ে স্ট্যান্ড করতে পারবে না। একটা ছোট্ট কোটেশন আমি বলতে পারি যে মার্কস ওপেন দ্য ডোর বাট স্কিলস হেল্প চাইল্ড টু গ্রো অ্যান্ড স্টে ইনসাইড দ্য রুম। তাহলে শুধুমাত্রই মার্কস না, স্কিলসটাও ভীষণ খুব ইম্পর্টেন্ট, জরুরি। ভীষণ ইম্পর্টেন্ট। আমি খুব ভালো অনেক নলেজ রাখলাম, অনেক ইনফরমেশন রাখলাম, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনটা জানলাম না, লাভটা কি হলো? কোনো আমার লাভ নেই। লাভটা কি হলো? কিছুই না। সেই তো। আজকে দিনে এই এআই এরাতে ইনফরমেশন সবার কাছে রয়েছে, কারণ ফোন, ট্যাব, ইনস্টা, গুগল সবার কাছে রয়েছে, কিন্তু সেই ইনফরমেশনটা প্রপার জায়গায় ইমপ্লিমেন্ট করাটাই কিন্তু আসল সাকসেসের রিজন। ধরুন যারা সাকসেসফুল পার্সন হয় না, মানে যাদেরকে আমরা দেখি, তারা প্রত্যেকটা ইনফরমেশনকে কারেক্ট জায়গায় প্লেস করে, তবেই তারা সাকসেস হয়। আজকে একটা কমন একটা ইকুয়েশন তোমাকে আমি বলছি, স্পেশালাইজড নলেজ প্লাস পাওয়ারফুল ইমপ্লিমেন্টেশন ইজ ইকুয়াল টু আনস্টপেবল সাকসেস। সেটা খুব এই দরকার। ইকুয়েশনটা যদি বাবা মা মেনে চলে না, তাহলে সেই বাচ্চা ডেফিনেটলি সাকসেস হবে। দরকার নেই তাকে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হওয়ার। আচ্ছা, আমি আরেকটা বিষয় অবশ্যই জানতে চাইবো। এখনকার বাবা মায়েরা সবাই ভীষণ কর্মব্যস্ত। এই কর্মব্যস্ততার মধ্যে একটা বাচ্চাকে কিভাবে তারা বড় করে তোলে, মানে সেই পেশেন্সটা কতটা জরুরি, আর মানে একজন বাবা মার ক্ষেত্রে যে কিভাবে তারা তার বাচ্চাকে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়ে তুমি যদি একটু গাইডলাইন দাও। দেখো, ফার্স্ট অফ অল আজকে বোথ দ্য প্যারেন্টসের কাজ করাটা খুব ভীষণ ইম্পর্টেন্স। যেরকম আমাদের সোশ্যাল স্ট্রাকচার হয়ে গেছে, রাইট, আমাদের তো ইকোনমিক কমফর্টটাও দেখতে হবে, কিন্তু প্যারালালি বিং আ প্যারেন্টস, দেখুন প্যারেন্টিং না একটা আর্ট, ইটস আ জার্নি। ওকে, এটাকে বার্ডেন ভাবলে চলবে না, এটাকে এনজয় করতে হবে, রাইট? ওকে, তুমি যখনই এটাকে এনজয় করবে, তখনই ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যে আমাকে বাচ্চার সাথে সময় কাটাতে হবে, এবং সেই সময়টা আনডিভাইডেবল টাইম। এটার ডেফিনেশনটার মানেটা কি? আমি বাচ্চার সাথে আছি, মানে স্টে উইথ দ্য চাইল্ড অ্যান্ড বি উইথ দ্য চাইল্ডের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। আমি বাচ্চার সাথে আছি একই রুমে, কিন্তু আমি আমার মোবাইলটা দেখে যাচ্ছি। বাট আমি বাচ্চার সাথে রয়েছি এবং শুধু ওর কথাই শুনছি, ও সারাদিনে স্কুলে কি করলো, নতুন কি শিখলো, বা নতুন কোন বন্ধুটাকে ওর ভালো লাগলো, আমি ওর কথাটা 10 মিনিটস আনডিভাইডেডলি শুনছি। ওর কিন্তু অটোমেটিক্যালি একটা ট্রাস্ট বিল্ড হবে প্যারেন্টস। দরকার নেই 24 আওয়ার্স থাকার, মানে আমি আমার ছেলেকে দিয়েও তোমাকে বললাম যেটা, যে হ্যাঁ, যে 24 আওয়ার্স থাকার দরকার নেই, কিন্তু কিছু কিছু স্পেসিফিক টাইম আছে কোয়ালিটি টাইম, যেটা বাচ্চা, হ্যাঁ, যেটা চাইল্ডসের ভীষণ দরকার, অ্যাটলিস্ট টিল 8 to 10 ইয়ার্স অবধি, যতক্ষণ ওর ব্রেনের ম্যাচিওরিটিটা ডেভেলপ করছে। ওয়ান্স দ্য চাইল্ড ডেভেলপড, ব্রেন ম্যাচিওর হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ও প্রস অ্যান্ড কনসটাকে অ্যানালিসিস করতে পারবে, কিন্তু তার আগে পারবে না, রাইট না? তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল একটা অফিস থেকে ফিরে এসে একটা আনডিভাইডেবল টাইম ওর সাথে স্পেন্ড করা, যেখানে কোনো মোবাইল থাকবে না, কোনো আউটসোর্স থাকবে না, শুধু সে আর তুমি। কিন্তু এখন মোবাইলটা তো আমাদের ভীষণ ডিস্টার্ব। হ্যাঁ, তো এই বিষয়ে তুমি কি দেখো, এটা যদি তুমি বলো, আমি বলবো কখনোই স্ক্রিন টাইম বন্ধ করাটা খুব ফ্রুটফুল রেজাল্ট দেবে না, কেননা স্ক্রিন কিন্তু আমাদের অনেক ইনফরমেশন দেয়, বাট উইথিন আ লিমিট, উইথিন আ বাউন্ডারিজ। আমি আনলিমিটেড এবং বাউন্ডারি ছাড়া যদি ফোন দিই, সেটা কিন্তু শর্ট টাইম সলিউশন, লং টার্ম প্রবলেম। এটা প্যারেন্টসকে বুঝতে হবে, কারণ আমি স্ক্রিন দিচ্ছি, কিন্তু স্ক্রিনে সে কি দেখছে সেটা মনিটর করার দায়িত্ব কিন্তু প্যারেন্টসের। আমি খুব সুন্দর গাইডলাইন দিলে আমার দর্শক বন্ধুদের। আরেকটা বিষয়, আমার একটা ছোট্ট কোয়ারি আছে তোমার কাছে। ঠিক কোয়ারি নয়, তুমি একদিকে শিক্ষিকা, একদিকে পথপ্রদর্শক বলা যায় তোমাকে, আর একদিকে তুমি মা। তোমার কোন সত্তাটা তোমার ভীষণ কাছের বলে মনে হয়? দেখো, মানে আমি যদি তুমি সেটা বলো, আই পার্সোনালি সে কে ডেফিনেটলি শিক্ষিকা। কেননা একটা শিক্ষিকার কাছে না তার শক্তি শুধুমাত্র তার নলেজ না, তার স্পর্শ করা হৃদয়, মানে সবকিছু মিলিয়ে তার স্পর্শ করা হৃদয় যদি থাকে, সে কিন্তু শুধুমাত্র পড়াবে না, সে একটা লাইটকে শেড দেবে যেটা কোনোদিন ফেড হবে না।
মানে Books- সে মাও হয়ে উঠবে। একদম। আমি একদম কত শুরুতেই বলেছিলাম এই নির্দেশিকাও কথাটাই। হবে, মাও হবে, রাইট? শিক্ষিকা একটা অল ওভার রোল মানে প্লে করে, যদি তার মধ্যে ওই স্পর্শ করা হৃদয় থাকে। একটা ক্লাসরুমে 20টা বাচ্চার মধ্যে, আমি যদি 20টা বাচ্চা নিয়ে ধরি, there are average, below average, right? ওকে, এক্সট্রাঅর্ডিনারি মিক্সড স্টুডেন্টস থাকে, কিন্তু তাকে টাচ করতে হবে সব বাচ্চাকে। তো একদমই তাই। তার নলেজটা কতটা সেটা কিন্তু বাচ্চা দেখবে না, সে কতটা তাকে ভালো লাগিয়েছে পড়াতে গিয়ে সেটা কিন্তু তার বাচ্চা মনটা মনে রাখবে। কতটা ছুঁতে পারে। এক্স্যাক্টলি, ঠিক সেই রকমই অ্যাজ আ প্রিন্সিপাল আমি স্কুলে কিন্তু সবসময় চেষ্টা করি একটা গুড কালচার তৈরি করার, কেননা স্কুলের গুড কালচার কিন্তু তার নোটিশ বোর্ডে থাকে না, ইট ইজ রিফ্লেক্ট ইন দ্য ডেইলি অ্যাকশন অফ দ্য লিডার্স। আজকে ধরো এই কারণেই অনেক বছর পরে যদি একটা বাচ্চা সেই স্কুলের অ্যাসেম্বলিটা ভুলে যেতে পারে, তার স্কুলের রুলস নর্মস ভুলে যেতে পারে, একটা টিচার যিনি ওই স্কুলে কাজ করতেন তিনি স্কুল পলিসি বা স্কেডিউল ভুলে যেতে পারে, বা প্যারেন্টস ধরো তোমার মিটিংটা ভুলে যেতে পারে, কিন্তু দে নেভার ফরগেট দ্য প্রিন্সিপাল হু ইন্সপায়ার্ড দেম। আমি তো ডেফিনেটলি কো ফাউন্ডার অফ কিডি ক্লাউড স্কুল, আমি নিজে স্কুলটা আমি ওনার, বাট সেটার সাথে সাথে প্যারালালি আমি আমার একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি, সেটা হলো স্মার্ট স্টার্ট উইথ ঝুমকি। এবং এই চ্যানেলটা করার পেছনে আমার একটাই কারণ আছে, সেটা হলো যে এভরি চাইল্ড ডিজার্ভ আ স্মার্ট স্টার্ট অ্যান্ড এভরি প্যারেন্টস ডিজার্ভ আ স্মার্ট গাইডেন্স। তো এই গাইডেন্সটা যাতে আমি অনেক দূর অবধি স্প্রেড করতে পারি আজকের দিনে, যে প্যারেন্টিংটা একটা আর্ট, ইট ইজ আ জার্নি, রাইট? সেটার জন্যই আমার এই হ্যাঁ, এটা চ্যানেলটা, কোনো বার্ডেন নয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এই চ্যানেলটা সেটার জন্যই আমার করা, যে আমরা বাচ্চা মানুষ করতে গিয়ে এভরিডে উই আর ফেসিং আ চ্যালেঞ্জেস, এভরিডে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলোকে কতটা স্মুথলি হ্যান্ডেল করা যায়, সেইটার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটাও করা। একদমই, আপনারাও যদি মনে করেন একবার একটু ঘুরে আসতে পারেন দিদির চ্যানেলের নামটা আরেকবার আমার একটু বলে দাও। চ্যানেলের নামটা হচ্ছে স্মার্ট স্টার্ট উইথ ঝুমকি। আমাদের আড্ডা এবার শেষ করতেই হবে, যদিও ইচ্ছে করছে দিদির কাছ থেকে আরও অনেক কিছু জানি এবং আপনাদের জানাই। অবশ্যই আমারও একটা নতুন পর্বে তোমার সাথে দেখা হয়ে যাবে। Thank আজকের you মতো so much. বিদায় নিই। থ্যাংক ইউ।